হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। দেখো, অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে আমরা আগে একটা ভিডিও বানিয়েছি। তারপরেও তোমাদের যে কোশ্চেনগুলো আছে, যেগুলো রিপিটেড কোশ্চেন, সকলের ইন্ডিভিজুয়াল দেওয়া সম্ভব নয়, তো আমরা সেই জিনিসগুলো একটু আলোচনা করে নেবো। যেহেতু তোমাদের অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন ইন প্রসেস আছে, তো তোমাদের যাতে ভুল না হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে? ফার্স্ট অফ অল, যে কোশ্চেনগুলো তোমাদের বেশি আসছে সেটা হচ্ছে রিসেন্ট ফটোগ্রাফ নিয়ে। যে তোমরা একটা কাজ করেছো, যে আমরা ফর্ম ফিল আপের সময় একটা তোমরা ফটো দিয়েছো, হ্যাঁ ঠিক আছে। ফর্ম ফিল আপের সময় যে ফটোটা প্রোভাইড করেছো সেই জিনিসটাই কি সেম ফটো দিতে হবে? এই জিনিসের ফার্স্ট কোশ্চেন এটা দিয়ে তোমাদের দেখো, এখানে কোথাও কি লেখা আছে যে তোমরা যে টাইম অফ ফর্ম ফিল আপ যে ফটোটা দিয়েছো সেই ফটোটাই তোমাকে আপলোড করতে হবে? এখানে কিন্তু লেখা নেই। এখানে দেখো তোমরা ক্লিয়ারলি লেখা আছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ, ঠিক আছে। তো এখানে রিসেন্ট মানে বলতে চাইছে রিসেন্ট, এখানে কিন্তু বলেনি যে 2 দিন আগে, 4 দিন আগে, 2 মাস আগে, 4 মাস আগে। এখানে তোমাদের দেখতে হবে যে ফটো তুমি দিয়েছো ফর্ম ফিল আপের সময়, সেটা যদি ধরো ফর্ম ফিল আপ যখন টাইম অফ ফর্ম ফিল আপ যখন তুমি দিয়েছো তখন যে ফটোটা আছে, এখন যে তোমার যে ফেসটা আছে সেটা কি সেম আছে, মানে কিছু কি চেঞ্জ হলো? অ্যাকচুয়ালি কী হয়, আমরা ফর্ম ফিল আপের সময় কী করি, যে একটা পাসপোর্ট সাইজে ফটো তুলে নিই, 5 বছর 6 বছর আগের কোনো একটা ফটো তুলে নিলাম, সেই ফটোটাই বারবার রিপিটেড করে অনলাইনে ফর্ম ফিল আপ করে, যেটা বেশিরভাগ ছেলেরা করে। তো সেখানে কী হয়, 5 বছর 6 বছর 7 বছর আগের যে ফটো, তা একটু কি ফেসটা একটু চেঞ্জ হয় কে কারো, তো একটু ব্যাকডেটেড ফটো হয়ে যায়, তখন একটু প্রবলেম হয়। সেই জন্য বারবার বলা থাকে যে রিসেন্ট ফটো। তো তোমরা টাইম অফ ফর্ম ফিল আপে যদি সেই সময় ফর্ম ফিল আপের সময় তোমরা নিজে ফটো তুলে যদি দিয়ে থাকো, মনে হয় না এই 2-3 বছরে তোমার, মানে এই 1.5-2 বছরে তোমাদের এতটা ফেস চেঞ্জ হয়েছে। তো যদি সেরকম চেঞ্জ না হয়, তোমাকে চিনতে যদি পারে একদম এক্স্যাক্টলি তুমি সেই, তাহলে তোমরা সেই ফটোটা দিতে পারো। তারপরেও যদি মনে হয় যে ফর্ম ফিল আপের সময় যে ফটোটা দিয়েছি সেটাতে আমাকে এতটা চেনা যাচ্ছে না, এখন যেরকম আমার ফেস হয়েছে, তাহলে কী করবে, তোমরা একটা ফটো তুলে নিয়ে সেটা সাইজ করে নিয়ে সেটা তোমরা এটা অ্যাটাচ করবে। এই প্রবলেমটা আশা করি তোমাদের সলভ হয়েছে, ঠিক আছে। এখন আসি আমরা দ্বিতীয় প্রবলেম, যে জিনিসে যেটা হয়ে থাকছে, যে তোমাদের মাধ্যমিকের এখানে লেখা আছে, দেখো মাধ্যমিক অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট, এখানে যে এজ প্রুফের জন্য তোমরা অনেকেই বলছো এভিডেন্স অফ এজ প্রুফ, মানে কি, যে বার্থ সার্টিফিকেট। এখানে কোনো জায়গায় বলা হয়নি যে বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি। তোমাদের এখানে বলেছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমরা দেখবে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই যদি দেখে থাকো, সবসময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কী দেখবে, তোমার কোন ডে, মান্থ অ্যান্ড ইয়ার, এটা ক্লিয়ারলি লেখা থাকে যে কত সালে তোমার জন্মগ্রহণ করেছো, বাস, যার মানে তোমার বার্থডে, এটা মেনশন করা থাকে। সেই জন্য অফিসিয়ালি, মানে যাদের বার্থ সার্টিফিকেট থাকে না অফিসিয়ালি, সেই জন্যই কী করা হয়েছে, ধরো অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখন যে নিউবর্ন ছেলে মেয়ে জন্ম নিচ্ছে, তাদের কি টাইম অফ যে দিনই জন্মগ্রহণ করছে সেই দিনই অনলাইনে সব ফর্ম ফিল আপ করে দিচ্ছে, তো বার্থ সার্টিফিকেট সেই দিনই হয়ে যাচ্ছে। তো কী হয়, ব্যাকডেটে যদি আমরা গিয়ে থাকি, অনেক দিন আগের কাহিনী, তাহলে কি সেই ডেটে মানে বার্থ সার্টিফিকেট হতো না। অনেকে এরকমও আছে, অনেকের বার্থ সার্টিফিকেটই নেই। সেই জিনিসের জন্য কী করেছে গভর্নমেন্ট, কী করেছে, মাধ্যমিক যারা দিয়েছো মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে, এটা তোমাদের অফিসিয়াল ডেট অফ বার্থ হিসেবে ধরে নেওয়া হয়। এবার কি তোমাদের কারো হতে পারে যে বার্থ সার্টিফিকেট আছে, তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ডও আছে, দেখবে একই, তাদেরও দেখবে ডেট অফ বার্থ, ওখানে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ একই আছে। তো এখানে যেহেতু বলেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার এখানে ভ্যালিড হবে, তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা দিয়ে দেবে অ্যাজ এ তোমার এজ প্রুফ। আশা করি এই পয়েন্টটাও তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা আসি যে 3 নম্বর এনসিএল সার্টিফিকেট নিয়ে। এনসিএল সার্টিফিকেটে এই যে 22 থেকে 23 আমরা আগে যে প্রিভিয়াস, দেখো এই ভিডিওটা যারা দেখছো, প্রিভিয়াস যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওর সেকেন্ড পার্ট এটা, ঠিক আছে। ওই ভিডিওতে যে প্রবলেমগুলো তোমরা ফেস করছো, যেগুলো কোশ্চেন ইন্ডিভিজুয়াল করছো, সেগুলো কিন্তু অ্যান্সার দিচ্ছি। তো এখানে যে বলেছে 22-23 যে এনসিএল সার্টিফিকেট, সেখানে যে আমরা একটা দেখিয়েছিলাম যে ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডে কী করেছিল, তারা একটা ডিক্লারেশন জমা দিয়েছিল। ওটা কি উইথ কনসাল্ট করে, যে আমাদের পিএসসি চেয়ারম্যানের সঙ্গে ওরা যে ক্যান্ডিডেটগুলো সিলেক্ট হয়েছিল, তারা পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কনসাল্ট করেছিল যে এই ব্যাপারটা, এটা সম্ভব হচ্ছে না। তো তাদের একটা ডিক্লারেশন বলেছিল যে এই লিখে তোমরা ডিক্লারেশন জমা দিও। তাদের ক্ষেত্রে বলছি যে ডিক্লারেশনটা আমি দেখিয়েছিলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা তারা চেয়ারম্যানের কাছে গিয়ে এই প্রবলেমটা পড়েছিল, ঠিক আছে। এখন যদি বলে থাকি যে সিভিলের ছেলেদের কথা, যদি যারা ওবিসি ব্যাকগ্রাউন্ড থেকে আছো, তোমরা কী করতে পারো, একটা পিএসসি চেয়ারম্যানের কাছে গিয়ে তোমরাও সেম প্রবলেম ফেস করছো, এই জিনিসটা বলে তারপরেই কোনো ডিক্লারেশন, যেটা অফিসিয়াল কোনো বললো তোমাদেরকেও অফিসিয়ালি বললো, যেহেতু ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বলেছে তোমাদেরকেও সেম জিনিস বলবে, তো সেটা পিএসসি চেয়ারম্যানে জানা দরকার। তো তোমরা সেই জিনিসটা চেয়ারম্যান সাহেবকে জানিয়েই সেই জিনিসটা তোমরা ডিক্লারেশনটা বানিয়ে তোমরা জমা দিতে পারো, ঠিক আছে। এই জিনিসটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন যে প্রবলেম, আবার সেই সেম জিনিস, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তাদেরই লাগবে যারা এজ রিল্যাক্সেশন নিয়েছো, ফর্ম ফিল আপের সময় এজ রিল্যাক্সেশন নিয়েছো, বারবারই বলছি তাদেরই, বাকি কিন্তু ম্যান্ডেটরি নয়, বারবারই বলা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের।
এখন চলে আসি নেক্সটারের ব্যাপারটা। নেক্সটারের ব্যাপারটা সবারই একটা আবার বারবার ওই কোশ্চেনটা আসছে যে প্রত্যেকটা কি আলাদা করে তোমার গ্রুপে অফিসারকে দিয়ে সাইন করাতে হবে? এখানে নয়, বারবারই বলেছি, আগের ভিডিওতেও বলেছি যে প্রত্যেকটা নয়, তোমরা এই যে নেক্সটারটা ফিল আপ করবে, ফিল আপ করার পর গ্রুপে অফিসার তোমাদের এখানে সাইন করবেন, নাম ডেজিগনেশন আর মোবাইল নাম্বার, তার সঙ্গে তারা স্টাম্প দিয়ে ডেট দিয়ে তোমার সাইন করলো। আর তার সঙ্গে কি তোমরা এখানে যে ফটোগ্রাফ, তোমরা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এখানে তুমি দিবে, তার উপরে একটা তোমার উনি স্ট্যাম্প মেরে এখানেও সাইন করবে। এই দুটো জায়গা গ্রুপ এ অফিসারের জন্য দেওয়া আছে। আর যার জন্য কি তোমাকে এই টোটালটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। এই ফিল আপ করে নিয়ে গিয়ে তোমাকে অরিজিনালগুলো প্রোভাইড করতে হবে, যেগুলো তুমি এখানে ইনফরমেশন দিয়েছো, তিনি সেগুলো দেখবেন, তারপর এগুলো সাইন করবেন। ঠিক আছে, আশা করি এই পয়েন্টটা বারবার তোমাদের প্রবলেম হচ্ছে ক্লিয়ার হলো। এখন অনেকেরই প্রবলেম আছে যে এই যে ক্যাটাগরি তোমরা জেনারেল দিলে, যার ওবিসি এ বি, এখানে যে অথরিটি আছে যে এসডিও ওবিসি সার্টিফিকেট, জেনারেলদের ক্ষেত্রে কী হয়, এগুলো ফাঁকা রাখবে। তোমার যদি মনে হয় এখানে তো তোমাদের অ্যাপ্লিকেবল নয়, তোমরা ফাঁকা রাখলো। নাহলে কী করলে এখানে যে তোমরা কেউ নট অ্যাপ্লিকেবল লিখতে। আর এরকম হয়েছে যে এডুকেশনাল যেটা তোমার কোয়ালিফিকেশান ছিল, অনেকে ডিপ্লোমা করে বিটেক করেছে, দুটোই তোমরা ফর্ম ফিল আপে দিয়েছো, তো তোমরা ডিপ্লোমা বিটেক যদি সব সার্টিফিকেট থাকে তোমরা স্ক্যান করে পাঠিয়ে দিবে। যদি দুটোই তোমার কাছে সব কিছু রেডি থাকে, তাহলে সেটাই স্ক্যান করে পাঠিয়ে দেবে, যেহেতু তুমি ফর্ম ফিল আপে দিয়েছো, এটা তো কোনো ব্যাপার নেই। আশা করি এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস যেটা চয়েস সিট নিয়ে প্রবলেম, সেটা চয়েস সিট। দেখো, চয়েস সিট তোমরা নিজের ইচ্ছা মতো তোমরা কোন ডিপার্টমেন্টে জব করতে চাও সেটাকে ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স এভাবে দিয়ে চয়েস সিট ফিল আপ করবে। তারপর এখানে যে ডিক্লারেশন, তুমি কোনো জায়গায় কোনো ডিপার্টমেন্টে যদি ইচ্ছা থাকে যে আমি করবো না, সেখানে তাহলে তুমি সিরিয়াল নাম্বারটা এখানে দিতে পারো। আমি বলবো কোনো কিছু না দেওয়াই দরকার, তুমি যদি একবার 2 থেকে 3 করে এরকম সবগুলো তুমি ফিল আপ করবে। এখানে নীল করে তুমি এই যে সিগনেচার, ব্লক লেটারে নাম, রোল নাম্বার, ডেট, এটা কিন্তু প্রত্যেকে ম্যান্ডেটরি। এটা নয় যে কোনো ডিপার্টমেন্টে আমি দিলাম না, তাদেরই ক্ষেত্রে এটাকে ডিক্লারেশনটা ফিল আপ করতে হবে। ডিক্লারেশন কিন্তু সবাইকে ম্যান্ডেটরি, সবাইকে ফিল আপ করতে হবে। আর যদি এখানে কোনো কিছু না দেয়, এখানে নীল দেবে। আমার যেটা পেপারেবল হবে, তোমরা সবাই নীলই দিও, কারণ দরকার নেই, তুমি পেলে যাবে না, সেটা তোমার ব্যাপার। আর এটা ঠিক, যদি তুমি 100% চাও যে আমি ওই ডিপার্টমেন্টে পেলে আমি যাবোই না, এরকম যদি কনফার্ম থাকে, তাহলে তুমি দিয়ে দেবে সিরিয়াল নাম্বার এই ডিপার্টমেন্ট আমি চাই না, যদি পাইও তবুও যাবো না, এরকম তবে ডিক্লারেশন। ঠিক আছে, আশা করি প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করেছি যেগুলো তোমার প্রবলেম। এখন যেটা হয়েছে যে এই যে ডিপার্টমেন্ট সম্বন্ধে ব্রিফ আইডিয়া, এটা দেখো আমার কাজের কারণে আমি একটু তাড়াতাড়ি বানাতে পারিনি ভিডিওটা। যাই হোক, আমি চেষ্টা করবো কালকের মধ্যে তোমাদের এই ব্রিফ নলেজ, এই যে 13টা ডিপার্টমেন্ট যেটা আছে, মানে যেগুলো তোমাদের ভ্যাকেন্সি আছে, সেই ডিপার্টমেন্টগুলো একটু হালকা করে ব্রিফ নলেজ তোমাদের দিয়ে দেওয়া যায়, যেটা সম্ভব হয় আমার দিক থেকে। ঠিক আছে, আশা করি তোমাদের সব প্রবলেম সলভ হয়েছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের যে প্রিপারেশন আছে সেটা একদম বুস্ট করে এগিয়ে নিয়ে যাও। আর অনলাইন ভেরিফিকেশান নিয়ে এত বেশি চাপ নেওয়া দরকার নাই। যেরকমভাবে এখানে ইংলিশে প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ারলি লেখা আছে, সেই জিনিসগুলো একটু ভালোভাবে পড়লেই তোমরা সব জিনিসগুলো পেরে যাবে বুঝতে। হ্যাঁ, জানি এই স্টেজটাই এরকমই ভাই, যে একটু ভুল হতে পারে, তাহলে আমার এই জিনিসটা হয়ে যাবে। এটা কেরিয়ারের ব্যাপার, সবারই ভয় থাকাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি দেখি আমরা, অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন কারোর প্রবলেম কিছু হয়নি, সবাইকেই অফলাইনে ডাকা হয়েছিল। ঠিক আছে, তো ভেরিফিকেশানটা একটু কেয়ারফুলি করবে, যাতে ভুল না হয়, তাহলেই হবে। ঠিক আছে, এত চাপ নেওয়ার কোনো ব্যাপার নাই। আর চাপ নেওয়ার ব্যাপার নাই বললেও হবে না, যেহেতু তোমাদের এটা ক্যারিয়ারের ব্যাপার, এটা হবেই। তোমাদের স্টেজ আমরাও ছিলাম, তো এটা স্বাভাবিক। আর সিলি কোশ্চেন করাটাও স্বাভাবিক ব্যাপার, তো আই আন্ডারস্ট্যান্ড। যাই হোক, ডকুমেন্ট ভেরিফিকেশানটা কমপ্লিট করে তোমরা প্রিপারেশন যেটা আছে তোমাদের ইন্টারভিউ, সেটা তোমরা এগিয়ে নিয়ে যাও। আজ না হয় কাল, যেদিনই তোমার ইন্টারভিউ হবে, তোমরা তো নিজে কি প্রিপেয়ার করো, যেন কাল ইন্টারভিউ হলেও আমি নিজে প্রিপেয়ার আছি সেই হবে। ঠিক আছে, চলো, ভালো লাগলে লাইক করবে, অবশ্যই শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে। আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ আছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।